সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রীতি শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন তাদের সামনে যে সমস্যাগুলো বড় হয়ে দেখা দেয়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হামের প্রাদুর্ভাব। এবং এক হিসাবে গতকাল পর্যন্ত বাংলাদেশে এই হাম রোগে প্রায় ৩,০০০ শিশুর মৃত্যু হয়েছে। তো এই যে এতগুলো শিশুর মৃত্যু হলো, এর জন্য অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করছেন। তো আসলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এজন্য দায়ী? কি বলছে জাতিসংঘের ইউনিসেফের একজন প্রতিনিধির সাথে, যিনি বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, তার সাথে কথা বলেছে বাংলাদেশের অন্যতম সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো। তার একটি সাক্ষাৎকার নিয়েছে। চলুন দেখি আমরা সেই সাক্ষাৎকারে তাকে কি প্রশ্ন করা হয় এবং তিনি সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী মনে করেন কিনা, সেটি আমরা দেখি। তো এই ইউনিসেফের যে ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি, তার নাম হচ্ছে স্টানলি বুয়া ভুইয়া। তো তাকে কয়েকটি প্রশ্ন করা হয়েছিল। তো তার মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেটি হলো যে বাংলাদেশে সম্প্রতি হামের বড় প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এর পেছনে সময়মতো হামের টিকাদানের ব্যর্থতার প্রশ্নটি আসছে বারবার। সম্প্রতি এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা প্লাইওয়ার্স বলেছিলেন, পূর্ববর্তী সরকার অর্থাৎ ইউনূস সরকার দেশে টিকা আনতে ব্যর্থ হয়েছিল এবং তারা টিকা ক্রয়ের পদ্ধতিতেও পরিবর্তন এনেছিল। তাহলে কি অন্তর্বর্তী সরকার ইউনিসেফের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই টিকাদানের মতো গুরুত্বপূর্ণ বিষয় নীতিতে আকস্মিক পরিবর্তন এনেছিল? তাকে প্রশ্ন করা হয়েছিল। তো উত্তরে তিনি কি বলছেন? উত্তরে তিনি বলছেন যে বিশ্বব্যাপী টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনায় ইউনিসেফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউনিসেফ শতাধিক দেশে প্রায় ৪৫% টিকা সরবরাহ করে। বাংলাদেশ সরকার ইউনিসেফের একটি আনুষ্ঠানিক চুক্তির আওতায় এই সহায়তা দেওয়া হয়ে আসছে, যার ফলে সময়মতো সাশ্রয়ী এবং সমতা ভিত্তিকভাবে টিকা সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার ৫০% টিকা ওপেন টেন্ডার মেথডে অর্থাৎ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনার বিষয়টি বিবেচনার সিদ্ধান্ত নেয়। ইউনিসেফ ও তাদের অংশীদারেরা তখন উদ্বেগ জানায় যে এই প্রক্রিয়ায় সামগ্রিক ক্রয় প্রক্রিয়া সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত বিলম্বিত হতে পারে। এসব উদ্বেগ সত্ত্বেও উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এগোনোর সিদ্ধান্ত বহাল রাখে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দুঃখজনকভাবে এই সিদ্ধান্তের ফলে টিকা সংগ্রহে বিলম্ব ঘটে। ২০২৫ সালে ইউনিসেফ আগাম অর্থায়নের ব্যবস্থা করে টিকা সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করে, যাতে তীব্র সংকট মোকাবেলা করা যায়। এর ফলে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত কিছু টিকার মজুদ বজায় রাখা সম্ভব হয়। তবে কিছু টিকার ক্ষেত্রে এর আগেই মজুদ শেষ হয়ে যায় এবং কিছু টিকার ক্ষেত্রে ২০২৬ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঘাটতি দেখা দেয়। অর্থ ছাড়ে বিলম্ব এবং ক্রয় প্রক্রিয়ায় পরিবর্তনের সম্মিলিত প্রভাবে টিকা সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়, কারণ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহ সম্পূর্ণ করা যায়নি এবং অন্তর্বর্তী সরকার ইউনিসেফকে বরাদ্দ দেওয়া অর্থ ও ছাড় করতে পারেনি। ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর নতুন স্বাস্থ্যমন্ত্রী ইউনিসেফ ও অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মার্চ মাসে উন্মুক্ত দরপত্র পদ্ধতি বাতিলের নির্দেশ দেন। এরপর এপ্রিলে আবার ইউনিসেফের মাধ্যমে আগের পদ্ধতিতে টিকা সংগ্রহের ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি হচ্ছে, তাকে একটি প্রশ্ন করা হয়েছে, তিনি এটির উত্তর দিয়েছেন। তো এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে কিন্তু কিছু বিষয় ক্লিয়ার হওয়া গেছে। তারপর তাকে প্রশ্ন করা হয়েছে
যে সরকারি সহযোগিতা না থাকলে কোনো সম্ভাব্য স্বাস্থ্য সংকট মোকাবেলায় ইউনিসেফের নিজস্ব কি কোনো ব্যবস্থা রয়েছে? তখন তিনি বলছেন যে সরবরাহের বিঘ্ন এড়াতে ইউনিসেফ একটি বিশেষ প্রি ফাইন্যান্সিং ব্যবস্থা বজায় রাখে, যার মাধ্যমে সরকার অর্থ ছাড়াই বিলম্ব হলে তা সাময়িকভাবে পূরণ করা যায়। এজন্য ইউনিসেফ উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করে, যাতে টিকার মজুদ শেষ হয়ে যাওয়ার ঝুঁকি এড়ানো যায় এবং টিকাদান কার্যক্রম অব্যাহত থাকে। উদাহরণ হিসেবে বলা যায় 2025 সালে ইউনিসেফ প্রায় 18 মিলিয়ন $1.80 কোটি আগাম অর্থায়ন করেছে। এছাড়া 2017-18 থেকে 2022 সালের মধ্যে প্রায় $20 মিলিয়ন ব্যয় করা হয়েছে টিকা সরবরাহ বজায় রাখতে। সম্প্রতি খাম প্রাদুর্ভাবের সময় ইউনিসেফের সদর দপ্তর তাদের বৈশ্বিক জরুরি সাড়া দেওয়ার ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত কারিগরি দক্ষতা ও জরুরি তহবিল জোগাড় করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদার ও দাতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে জাতীয় পর্যায়ে হাম মোকাবেলা এবং এ ধরনের জরুরি পরিস্থিতির জন্য অতিরিক্ত সম্পদ নিশ্চিত করা হয়। এরপর সাংবাদিক তাকে প্রশ্ন করছেন যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার আগে ইউনিসেফ ও গ্যাভি যৌথভাবে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে সংগৃহীত টিকা বাংলাদেশে সরবরাহ করত, কিন্তু গত বছর হঠাৎ এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এই সিদ্ধান্ত কি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি ভালো নীতি ছিল? এ থেকে অন্য দেশগুলো কি শিক্ষা নিতে পারে? এটি কি বিশ্বব্যাপী একটি সতর্কবার্তা? উত্তরে তিনি বলছেন যে ইউনিসেফ ভারতের সিরাম ইনস্টিটিউট সহ ইউরোপ, জাপান ও এশিয়ার বিভিন্ন প্রস্তুতকারকের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি বজায় রাখে, যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকা উৎপাদন করে। এসব ব্যবস্থার আওতায় 1979 সালে ইপিআই কর্মসূচি শুরুর পর থেকে ইউনিসেফ সরাসরি এসব প্রস্তুতকারকের কাছ থেকে টিকা সংগ্রহ করে আসছে, যাতে গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং সর্বনিম্ন দামে সময়মতো সরবরাহ নিশ্চিত করা যায়। অন্তর্বর্তী সরকারের নেওয়া ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত এবং ক্রয় নীতিমালা পরিবর্তনের ফলে টিকা সরবরাহ ব্যবস্থায় কীভাবে প্রভাব পড়ে এবং টিকার ঘাটতি তৈরি হয় তা আমি আগেই বলেছি। এরপর তাকে প্রশ্ন করা হয়, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলকে বলেছেন জাতীয় টিকাদান পরামর্শক কমিটি 1.5 বছর আগে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল যে শিশুদের টিকা না দিলে হামের প্রাদুর্ভাব হতে পারে। টিকা সংগ্রহ বন্ধ হয়ে গেলে ইউনিসেফ কি কোনো সতর্কবার্তা দিয়েছিল? এটি হচ্ছে মূল প্রশ্ন। তখন তিনি বলছেন যে হ্যাঁ, ইউনিসেফ একাধিকবার অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে এবং প্রতিটি বৈঠকের পর আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে টিকার সম্ভাব্য ঘাটতি, রোগের প্রাদুর্ভাব, জটিলতা বৃদ্ধি এবং মৃত্যুহারের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে। তো এই যে ইউনিসেফের বাংলাদেশের দায়িত্বে যিনি রয়েছেন, তিনি খোলাখুলিভাবেই সব কিছু বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যারা রয়েছিলেন তাদেরকে এই বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে ইউনিসেফ তাদেরকে সতর্ক করার পরেও কেন তারা সতর্ক হলেন না? সতর্ক না হয়ে তারা এতগুলো শিশুর মৃত্যুর বিষয়টি, এই জন্য তো তাদেরকে এখন দায়ী করা যায়। এবং আমি বলবো যে বর্তমান সরকারের উচিত এই বিষয়টি আরও খতিয়ে দেখা এবং কারা কী উদ্দেশ্যে উন্মুক্ত ক্রয় পদ্ধতি ইউনিসেফের সতর্ক করার পরেও তারা সেই পদ্ধতিটিতে বহাল রাখে, নতুন করে সেই পদ্ধতিতে এই টিকা যে 50 ভাগ টিকা সেটি ক্রয় করার সিদ্ধান্ত নেয়, এটি খতিয়ে দেখা দরকার এবং যারা এর সাথে জড়িত তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করা উচিত। কারণ এতগুলো শিশুর মৃত্যু এভাবে অবহেলার দায়িত্বে অবহেলাজনিত কারণ কিছুতেই মেনে নেওয়া যায় না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।